বিবাহিত মেয়েরা ভিজে কাপড় কেন আলমারিতে ঢুকিয়ে রাখে? সেটা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। আমার শাশুড়ি রোজ নিজে তার জামাকাপড় কাচতেন। আর সেগুলোকে না শুকিয়ে আলমারিতে ঢুকিয়ে দিতেন। আমি ভাবতাম তিনি এমনটা কেন করেন। এমনটা করলে তো ঘর দুর্গন্ধে ভরে যাবে। কিন্তু এমন কিছুই হয় না। এই রহস্যটা জানার জন্য আমি একদিন দুপুরে শাশুড়ির আলমারিটা খুলি। আর যেই সেটা খুলি, আমার চোখ ছানা বড়া হয়ে যায়। কারণ হলো, বলছি বন্ধুরা, আগে আমার পরিচয় দেই। আমার নাম আরতি। এটা এমন একটা গল্প, যেটাতে একটা রহস্য লুকিয়ে আছে। এই রহস্যের সমাধান করতে আমি কি করেছি জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আমার নাম আরতি। আমার বিয়ের 2 বছর হয়ে গেছে। আমার শাশুড়ির ব্যবহার প্রথম দিন থেকে খুব ভালো ছিল। কিন্তু ওনার একটা কাজ আমাকে খুব বিব্রত করত। আমার শাশুড়ির নাম সেলোনি। তিনি খুব ধনী পরিবারের মেয়ে ছিলেন। আমার শ্বশুর মশাই এর অনেক বড় ব্যবসা ছিল। কিন্তু উনি খুব বদমেজাজি ছিলেন। ওনাকে সবাই ভয় পেত। এমনকি আমার শাশুড়ি মাও ওনাকে ভয় পেতেন। আমার স্বামী তার বাবার সাথে কাজ করত। সে তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল। তাই তারা তাকে খুব ভালোবাসত। আমার শাশুড়ি মা মানুষটা খারাপ ছিলেন না। কিন্তু উনি অনেক সন্দেহজনক কাজ করতেন। উনার কাছে একটা আলমারির চাবি সব সময় থাকত। তিনি সেই চাবিটাকে কখনো কাজ ছাড়া করতেন না। সবসময় আঁচলে বেঁধে রাখতেন। তিনি রোজ আমাকে দিয়ে তার কাপড় কাচাতেন। আর সেই কাপড়গুলো না শুকিয়ে আলমারিতে তুলে রাখতেন। এটা আমার খুব অদ্ভুত লাগত। একদিন আমি আমার স্বামীকে এই ব্যাপারে বলতে যাই। কিন্তু সে খুব রেগে যায় আর বলে, তোমার লজ্জা করে না? তুমি আমার মায়ের ব্যাপারে নালিশ করতে এসেছ। আমার মা যা বলবে তোমাকে তাই করতে হবে। এটা শুনে আমার একটু খারাপ লাগে। আমার স্বামী তো কোনো কথা বিশ্বাসই করতে চায় না। আমাকে রোজ আমার শাশুড়ি মায়ের কাপড় কাচতে হতো। এটা আমার পছন্দ ছিল না। তাই একদিন মাকে বললাম, মা, আমি কাপড় কেচে খুব ক্লান্ত হয়ে যাই। আমি বরং রান্নাঘরের কাজটা করি। আপনি কাপড়টা কেচে নেবেন। কিন্তু মা এতে রাজি হয়নি। মা বলেন আমাকেই কাপড় কাচতে হবে। আমি বুঝতে পারি না উনি এমনটা কেন করেন। একদিন আমি ওনার ঘরে খাবার দিতে যাচ্ছিলাম। ঘরের কাছে গিয়ে আমি হাসির শব্দ শুনতে পাই। আমি জানালা দিয়ে উকি মেরে দেখি, আমার শাশুড়ি মা আলমারিটা বন্ধ করছে। আমি ভাবি যে ওই আলমারিতে কি এমন আছে। মা সব সময় সেটাকে লুকিয়ে রাখে। আর তার চাবিটা সবসময় আঁচলে বেঁধে রাখেন। আজ থেকে 3 দিন আগে আমি আরেকটা ঘটনাও লক্ষ্য করি। রাতের বেলা আমি রান্নাঘরে জল খেতে গিয়েছিলাম। গিয়ে দেখি, আমার শাশুড়ি মা রান্নাঘরে উপস্থিত। এত রাতে উনি রান্নাঘরে কি করছেন? আমি দেখি উনি খাবার বাড়ছেন। জিজ্ঞেস করি, উনি এত রাতে কার জন্য খাবার বাড়ছেন? উনি বলেন, আসলে রাতে আমার খুব খিদে পায়। তাই এই খাবারটা আমি ঘরে নিয়ে যাচ্ছি। আমি ভাবি উনি তো আমাদের সাথে রাতে খাবার খেয়েছেন। তাহলে এত তাড়াতাড়ি ওনার কি করে খিদে পাবে? রের দিন সকালে আমি আবার বাড়ির সব কাজকর্ম করতে শুরু করি। শাশুড়ি মায়ের কাপড় কেচে দিই। সেদিন আমি সাহস করে ওনাকে জিজ্ঞেস করি, মা, আপনি ভিজে কাপড় কেন আলমারিতে তুলে রাখেন? আপনার আলমারিতে গন্ধ হয়ে যায় না? উনি বলেন, আসলে আমার চুলকানির সমস্যা আছে। তাই শুকনো কাপড় পরলে আমার চুলকানি বাড়ে। তাই আমি ভিজে কাপড় পরে শুই। এটা আমার আরাম হয়। এই সমস্যাটা বিয়ের আগে থেকেই আছে। সেদিন যখন মা ভিজে কাপড়গুলো নিয়ে তার ঘরে যাচ্ছিল, তখন আমি ওনার পেছন যাচ্ছিলাম। কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ আমার স্বামী আমাকে ডাকে আর বলে, আমি একটা ফাইল নিয়ে যেতে ভুলে গেছি। তুমি ঘর থেকে সেই ফাইল এনে দাও। আমার স্বামীর নাম সতীশ। তাকে বিয়ে করে আমি সম্মান, ভালোবাসা সব পেয়েছিলাম। কিন্তু এখনও আমি সন্তানের মুখ দেখতে পারিনি। আর শাশুড়ি মায়ের পিছু নিতে পারি না। আমি ঘরে আমার স্বামীর ফাইলটা আনতে যাই। সেই ফাইলটা খুঁজতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। যখন আমি ফাইলটা নিয়ে বাইরে আসি, তখন দেখি আমার শাশুড়ি মা উঠোনে বসে আছেন।
পাড়ার কিছু মহিলারা এসেছিল। একজন গর্ভবতী মহিলা এসেছিলেন। মা আমাকে দেখে বলেন, বৌমা এদিকে এসো। আমি গিয়ে তাদের সবাইকে নমস্কার করি। আমি ওনাদের আশীর্বাদ নিয়ে তারপর চা বানানোর বাহানায় ওখান থেকে চলে আসি। আমার মনে হয় মা উপর নজর রাখছেন। আমি রান্নাঘরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম। মা আমাকে কিছু ডাক্তারের চেকআপ করাবে বলছিলেন। আমার তাদের কথা শোনার পর মন খারাপ হয়ে যায়। বাচ্চা না হবার জন্য আমি উদাস হয়ে পড়ি। রাতে সবাই তাদের নিজস্ব ঘরে ঘুমাতে চলে যায়। রাতে শব্দে আমার ঘুম ভেঙে যায়। বাইরে খুব বৃষ্টি পড়ছিল। আমার হঠাৎ মনে পড়ে যে ছাদে কাপড় শুকাচ্ছে, সেগুলো ভিজে যাবে। তাই আমি চটপট চুটি পরে ছাদে ছুটে যাই। ছাদে গিয়ে আমি দেখি আমার শাশুড়ি মা সেখানে দাঁড়িয়ে আছেন। আর তিনি সেই স্যুটটা পরেছিলেন যেটা আমি কেচে দিয়েছিলাম। উনি হয়তো ছাদে কোনো কাজে এসেছেন। আমার পায়ের আওয়াজ পেয়ে উনি পেছনে ঘুরে দেখেন। আমাকে দেখে উনি একটু ঘাবড়ে যান আর বলেন, এই আমি কাপড়গুলো তুলতে এসেছিলাম। আমি চাই না তোমার কষ্ট করে কাঁচা কাপড় বৃষ্টিতে ভিজুক। আমি কাপড়গুলো তুলতে লাগি। আমি আর মা একসাথে নিচে নেমে আসি। আমি আমার ঘরে চলে যাই। শুয়ে ভাবতে থাকি যে মা এমন অদ্ভুত আচরণ কেন করছেন। দিনের পর দিন ওনার আচরণ আরও রহস্যময় হয়ে উঠেছে। এত রাতে উনি ছাদে কেন গিয়েছিলেন? এইসব ভাবতে জানি না কখন আমার চোখ লেগে যায়। সকালে উঠে আমি মায়ের কাপড় কাচতে শুরু করি। সেই কাপড় কাচতে হঠাৎ আমি একটা কাপড়ের মধ্যে মায়ের আলমারির চাবিটা খুঁজে পাই। পেয়ে আমার মন আনন্দে ভরে ওঠে। এবার আমি মায়ের সব রহস্য জানতে পারব। আমি চাবিটা নিয়ে মায়ের ঘরের দিকে যাই। সেখানে গিয়ে দেখি মা আলমারিটা খুলে কিছু একটা করছে। আমাকে দেখে উনি আলমারিটা চট করে বন্ধ দেন। ওনার চোখে মুখে ভয় ফুটে উঠছিল, মনে হচ্ছিল উনি কোনো চুরি করছিলেন আর ধরা পড়ে গেছেন। মা বলেন, কি ব্যাপার বৌমা, তুমি এখন এখানে? আমি ভাবি এখন মাকে এ নিয়ে কিছু বলা ঠিক হবে না। আমি বলি, মা এই চাবিটা আপনার শাড়ির আঁচলে পেলাম, সেটাই আপনাকে দিতে এসেছি। চাবিটা দেখে মায়ের চোখ চকচক করে ওঠে। মা বলেন, আরে বৌমা, আমি চাবিটা অনেকক্ষণ ধরে খুঁজছি। তোমাকে অনেক ধন্যবাদ। মায়ের কথায় আমি মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে আসি। আমি ভাবতে থাকি যে কিভাবে মায়ের রহস্যটা জানা যায়। আমি তো মায়ের ঘরে ঢুকতেই পারি না, কারণ মা তো ঘর থেকে বেরোন না, সবসময় আগলে বসে থাকেন। আমি ভাবি আমাকে সতীশের সাহায্য নিতে হবে। সেদিন সতীশ বাড়ি আসার পর আমি তাকে বলি, আমরা মা বাবাকে কোথাও ঘুরতে পাঠাতে পারি না। ওরা সারাদিন বাড়িতে থাকে, ওদেরও তো ইচ্ছে করে কোথাও ঘুরতে যেতে। আমরা বরং ওদেরকে ভালো কোথাও ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে দিই। সতীশ বলে, সে তো ঠিক আছে, কিন্তু বাবা কি রাজি হবে? তুমি তো জানো বাবার মেজাজ কি রকম। বাবা বেড়াতে যাওয়া খুব একটা পছন্দ করেন না। বাবা তো সারাদিন কাজ নিয়েই ব্যস্ত থাকেন। তাও তুমি যখন বলছো আমি কথা বলবো। সতীশ তার বাবার সাথে কথা বলে, কিন্তু বাবা বেড়াতে যেতে রাজি হন না। তিনি সাপ না করে দেন। আমার প্ল্যান এবারও ফেল করে গেল। কিছুদিন পর বাড়ির সবাই আমাদের এক আত্মীয়র বিয়েতে যায়। সতীশ মা বাবার সাথে সেখানে যায়। আমি শরীর খারাপ হওয়ার বাহানায় বাড়িতে থেকে যাই। এর বড় সুযোগ আমি আর কখনো পাব না। এখন বাড়িটা একদম ফাঁকাস। বাই বেরিয়ে যাবার পর আমি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিই। তারপর আমি মায়ের ঘরের দিকে চলে যাই। ঘরটা বাকি ঘরগুলোর থেকে বড় ছিল। আমি ঘরের কোনায় কোনায় খুঁজতে শুরু করি। কোথাও তো আলমারির চাবিটা নিশ্চয়ই থাকবে, কিন্তু আমি কোথাও সেটাকে খুঁজে পেলাম না। এইবারও আমি সফল হতে পারলাম না। মায়ের রহস্য আমি কি করে জানব বুঝতেই পারছিলাম না। আমি হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে আসছিলাম। তখনই আমার আলমারির দিকে নজর পড়ে। আমার মাথায় একটা আইডিয়া আসে। আমি ভাবি, যদি অন্য চাবি দিয়ে এই আলমারিটা খুলতে চেষ্টা করি তাহলে কেমন হয়। আমি চটপট রান্নাঘর থেকে একটা চাবি নিয়ে এসে সেই আলমারিটা খোলার চেষ্টা করি, কিন্তু আমার হাজার চেষ্টা করা সত্ত্বেও সেই আলমারিটা খোলে না। আমি হতাশ হয়ে নিজের ঘরে ফিরে আসি। আমি কি করে জানব মায়ের আলমারিতে ভিজে কাপড় রাখার রহস্য? যতক্ষণ না আমি সেটা জানতে পারছি শান্তি পাব না। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে।
আমি ভাবি যদি আমার শাশুড়ি মার ঘরে লুকিয়ে থাকি তাহলে আমি সবটা জানতে পারব। আমি লুকিয়ে দেখতে পারব যে উনি আলমারি খুলে কি করেন। আমি ঘরে বসে এইসবি ভাবছিলাম। বেশ কিছুক্ষণ পর আমার শাশুড়িমা আমার ঘরে আসেন। তিনি খুব রেগেছিলেন। তিনি আমাকে বললেন, বৌমা, আমি না থাকাকালীন তুমি আমার ঘরে ঢুকেছিলে। অসভ্য মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢোকার? শাশুড়ি রেগে লাল হয়ে গেছিলেন। আমি উনার দিকে তাকিয়েছিলাম। উনি কি করে বুঝতে পারলেন যে আমি উনার ঘরে ঢুকেছিলাম? উনি হয়তো আমার মনের প্রশ্নটা বুঝতে পেরেছিলেন। উনি তখন আমার হাতে সেই চাবিটা ধরিয়ে দেন আর বলেন, তুমি এটা আমার ঘরে ফেলে এসেছিলে। আজ ফিরুক সতীশ। আমি তাকে বলবো তার বউ কিভাবে চোরের মতন আমার ঘরে ঢুকেছিল। সে কিভাবে পেছনে লেগে আছে, আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এটা শুনে আমি ভীষণ ভয় পেয়ে যাই। সতীশ সব জানতে পারলে খুব রেগে যাবে। আমি মায়ের কাছে হাত জোড় করে বললাম, মা, আমাকে ক্ষমা করে দিন। এরপর থেকে এমনটা কখনো হবে না। মা রেগে মেগে ঘর থেকে বেরিয়ে যান। আমি প্রার্থনা করি যে মা যেন সতীশকে কিছু না বলে। মা সতীশকে আমার নামে কোনো কথা বলেন না। তারপর থেকে আমি মায়ের সেবা করতে ব্যস্ত হয়ে পড়ি। মা আমাকে সারাদিন কাজে ব্যস্ত রাখতেন আর সবসময় আমার উপর নজর রাখতেন। একদিন সতীশ আর তার বাবাকে বিজনেসের কাজে কয়েকদিনের জন্য বাইরে যেতে হয়। বাড়িতে শুধু আমি আর মা ছিলাম। তখন ভুলেই গেছিলাম মায়ের রহস্যের কথা। এখন আমি আর মা একই ঘরে শুই। কিন্তু এই কদিন মা আমার সামনে এমন কিছু করেননি যাতে আমার সন্দেহ হয়। আমার স্বামী আর বাবার বাইরে যাওয়ার 3 দিন হয়ে গেছে। আমি একদিন হঠাৎ দেখি মাকে রান্নাঘরে খাবার থালা সাজাতে। আমাদের খাওয়া আগেই হয়ে গেছিল। আমি ভাবি যে মা কার জন্য খাবার বাড়ছেন। আমি তখন ঘরে ছিলাম কি। কিছুক্ষণ পর আমি দেখি মাকে ঘরে আসতে। আমি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়ি আর ঘুমানোর ভান করি। আমি দেখি মা খাবার থালাটা খাটের নিচে রেখে দিয়ে শুয়ে পড়েন। এসব দেখে আমি অবাক হয়ে যাই। খাবার থালা কেউ ঘাটের নিচে রাখে নাকি? মা কেন ওটা খাটের নিচে রাখল? মায়ের হালচাল দেখে এখন আমার ভয় হতে শুরু করেছে। মা এসব কি করছেন? পরের দিন বাড়িতে মায়ের কিছু বন্ধুরা আসে। মা আমাকে আগে থেকেই তাদের জন্য খাবার বানাতে বলেছিলেন। মায়ের বন্ধুরা সব খুব বড় ঘরের মেয়ে। সবাই খুব ভালো ছিল। শুধু একজনকে আমার একটু অদ্ভুত লাগে। সে দিকে নজর দিচ্ছিল। আমি তাদের জন্য খাবার বানিয়ে মাথা ধরার বাখানা করে নিজের ঘরে চলে যাই। তারা সব খাবার খেয়ে নেয়। তাদের খাওয়া হয়ে যাবার পর মা আমাকে মায়ের ঘর থেকে পান আনতে বলেন। আমি মায়ের ঘরে আনতে যাই। পানটা নিয়ে আমি যখন বেরিয়ে আসছিলাম তখন হঠাৎ আমার চোখে পড়ে মায়ের আলমারির চাবিটার দিকে। সেটা বিছানায় পড়েছিল। আমি ভাবি এত সুবর্ণ সুযোগ, চটপট চাবিটা নিয়ে আমার আঁচলে বেঁধে ফেলি। আমি ভাবি আজ রাতে মায়ের রহস্য ঠিক জানতে পারব। তারপর মা আমাকে সবার জন্য চা বানাতে বলেন। আমি রান্নাঘরে চা যাই। হঠাৎ আমার মাথাটা ঘুরতে শুরু করে, পা টলতে থাকে মা। তখন কিছু একটা নিতে রান্নাঘরে এসেছিল। মা দৌড়ে এসে আমাকে ধরে ফেলে। আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। আর আমি অজ্ঞান হয়ে পড়ি। কিছুক্ষণ পর ডাক্তার আমাকে দেখতে আসেন। তিনি এমন একটা খবর শোনান যেটা শুনে আমি তৎক্ষণাৎ সুস্থ হয়ে উঠি। আমার মন আনন্দে ভরে ওঠে। মা আমার খুব যত্ন করে বলতে শুরু করেন, আর করবেন নাই বা কেন? তিনি ঠাকুর মা হতে চলেছেন। আর আমি চলেছি। পরের দিন সকালে মা আমাকে একটা পুরনো আর ভিজে সালোয়ার কামিজ দেন আর বলেন এটা সবসময় পরে থাকতে। আমি মাকে বলি, এই ছেঁড়া পুরনো ভিজে জামাটা কেন পরব? আমি এটা পরব না। তখন মা বলেন, আমি যখন গর্ভবতী ছিলাম তখন আমিও এটা পরেছিলাম। তোমার বাবা আমার কাছ থেকে ছেলে চেয়েছিল। সে বলেছিল আমার সন্তান যেন ছেলে হয়। আর এটাই পরিবারের নিয়ম, প্রথম সন্তান ছেলে হতেই হবে। তোমার শ্বশুর মশাই আগেই বলে দিয়েছেন যে তার একজন বংশধর চাই। আমার বৌমার প্রথম সন্তান যেন ছেলেই হয়। তা না হলে তাকে আমি বাড়ি পাঠিয়ে দেব। আমার ছেলের জন্য মেয়ের অভাব হবে না। আমি ভাবি, বাবা এত কঠিন কথা কি করে বলতে পারলেন? সব শুনে আমার চোখে জল চলে আসে। মা আমাকে শান্ত করেন আর বলেন, এই জামাটা পরে নাও। বৌমা, উনি ঘর থেকে চলে যান। আমি মনে ঠিক করি যে আমি কিছুতেই এই জামাটা পরব না।
সেদিন রাতে আমি আমার নিজের ঘরে শুয়েছিলাম। আমি রান্নাঘরে একটা আওয়াজ শুনতে পাই। আমি দৌড়ে গিয়ে দেখি মা খাবারের থালা নিয়ে আসছেন। উনি খাবারের থালা নিয়ে নিজের ঘরে চলে যান। আমিও ওনার পিছন পিছন যাই। ওনার ঘরে ঢুকে আমি লুকিয়ে পড়ি। আর লুকিয়ে ওনাকে দেখতে থাকি। মা খাবার থালাটা খাটের নিচে রাখেন। তারপর খাটের নিচ থেকে একটা সিন্দুক বার করেন। সেই সিন্দুকটা যখন উনি খোলেন, তখন আমার চোখ থা দিয়ে যায়। সেই সিন্দুকের মধ্যে অনেক বাচ্চাদের খেলনা জামা কাপড় ছিল। তারপর মা আলমারিটা খোলেন। আর যেই আলমারিটা অমনি আমার চোখ ছানা বড়া হয়ে যায় এই আলমারিটার ভেতরে একটা রাস্তা আছে। মা সেই রাস্তা দিয়ে বেরিয়ে যান। আমিও চোপে চাপি মায়ের পিছনে যাই। আমি দেখি মা সেই রাস্তা দিয়ে একটা ছোট একটু ঘরের ভিতর যান। আমি গিয়ে দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ি। আর আড়াল থেকে দেখি যে মা একটা 10 বছরের বাচ্চা মেয়েকে খাওয়াচ্ছেন। এসব দেখে আমার হাত পা কাঁপতে শুরু করে। আমি কোনো রকমই পড়তে পড়তে বাঁচি। একটা শব্দ শুনে মা পেছনে ঘুরে আমাকে দেখতে পান। আর দেখে মা খুব ঘাবড়ে যান। মা বুঝতে পারেন না আমাকে কি বলবেন। তবে মা এটা বুঝতে পারেন যে আমি তার গোপন কথা জেনে গেছি। মা উঠে আমার সামনে এসে দাঁড়ান। আমি মাকে জিজ্ঞেস করি, মা, এই মেয়েটি কে? আর আপনি একে এখানে এভাবে কেন লুকিয়ে রেখেছেন? মা চুপ করে দাঁড়িয়ে থাকেন। আমি বলি, আমার প্রশ্নের উত্তর দিন। আমাকে সব খুলে বলুন। না হলে আমি কথা বাবাকে ফোন করে বলে দেব। আর ওনাকে এক্ষুনি এখানে ডেকে পাঠাব। আমার কথা শুনে মা ভয় পেয়ে যান। বাবার নাম শুনে উনি কাঁদতে শুরু করেন। আর বলেন, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি খুব গরিব ছিলাম। তুমি তো জানো তোমার শ্বশুর মশাইয়ের মেজাজ কীরকম। উনি আমার উপর অনেক অত্যাচার করেছেন। বিয়ের 2 মাস পর থেকেই আমার শ্বশুরবাড়ির লোকেরা বাচ্চা হওয়া নিয়ে আমাকে কথা শোনাতে শুরু করে। তাদের একজন ছেলে চাই, যে এই বংশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। মেয়েদেরকে তারা কেউ পছন্দ করত না। আমার বাচ্চা হচ্ছিল না। তাই তোমার বাবা রোজ আমাকে বাজা মহিলা বলত। আর আমাকে কথা শোনাত। আমি ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তখন আমার শাশুড়িমা আমাকে একজন পণ্ডিতজির কাছে নিয়ে যান। সেই পণ্ডিতজি বলেন 10 দিন টানা ওনার আশ্রমে যেতে আর গরিবদেরকে দান ধ্যান করতে। তাহলে ভগবানের কৃপায় আমার বাচ্চা হবে। আমি 10 দিন রোজ ওনার আশ্রমে যেতাম। একদিন আশ্রম থেকে ফেরার সময় আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ পাই। আমি দেখি একটা গাছের তলায় একটা দুধের শিশু শুয়ে কাঁদছে। সেই শিশুটা সাদা কাপড়ে মরা ছিল। আমি গিয়ে সেই শিশুটাকে আমার কোলে তুলে নিই। খুব রাগ হয় তাদের উপর যারা এই দুধের শিশুটাকে এইভাবে ফেলে রেখে দিয়ে গেছে। আমি সেই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসি, কিন্তু আমি তাকে সবার থেকে লুকিয়ে রাখি। কারণ তোমার বাবা তো মেয়েদেরকে একদম পছন্দ করতেন না। তোমার বাবা বলতেন যে মেয়েরা একটা বোঝা। আমার একটা ছেলে চাই, যে আমার মতনই শক্ত আর মজবুত হবে। আমি এই বাচ্চাটাকে সবার থেকে লুকিয়ে রাখি। এই বাচ্চাটা সবার থেকে আলাদা। ও আমার বাড়িতে আসার পর থেকেই বাড়িতে সৌভাগ্য ফিরে আসে। আমার বাড়িতে অনেক টাকা পয়সাও আসে। তোমার শ্বশুর মশায়ের ব্যবসার উন্নতি হয়। আমি শুনেছিলাম যে এইরকম বাচ্চারা খুব শুভ হয়। তাদের কাছে কিছু প্রার্থনা করলে সেটা পাওয়াও যায়। তাই আমি এই বাচ্চাটার কাছে একটা সন্তান প্রার্থনা করি। আর তারপরে সতীশ আমার কোলে আসে। এই মেয়েটা সতীশের থেকে বড়, কিন্তু ও মানসিকভাবে সুস্থ নয়। তাই ওকে বাচ্চাদের মতন দেখতে লাগে। সতীশ যখন জন্মেছিল তখন ওর বয়স ছিল 6 বছর। বাকি বাচ্চাদের থেকে ওর বুদ্ধি কম, ও কথা বলতে পারে না, শুধু শুনতে পারে। আমি ওকে নিজের সন্তানদের মতোই ভালোবাসি। আমি ওকে নিজের হাতে করে বড় তুলেছি। মায়ের কথা শুনে আমার বাবার চিন্তা ভাবনার উপর আফসোস হয়। আমরা মেয়েরা কি এতটাই ফেলো না? আমি মায়ের কাছে ক্ষমা চাই। আমি মাকে ভুল ভেবেছিলাম। সেই সময় একটা ফোন আসে। আর খবর আসে যে সতীশের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টে ওর 2 পা অকেজ হয়ে গেছে। আরও কোনোদিন হাঁটতে পারবে না। এটা শুনে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। মা অজ্ঞান হয়ে পড়েন। আমার শ্বশুর মশাইও পুরোপুরি ভেঙে পড়েছিলেন। ওনার সব অহংকার ভেঙে চুরমার হয়ে গেছিল। আমি ভাবি যে মানুষ যখন মারা যায় তখন কোথায় তাদের অহংকার?
এখন আমার শ্বশুর মশাইয়ের ছেলেও একজন মেয়ের মতন আমাদের উপর বোঝা হয়ে উঠেছিল। সে আর কোনো কাজ করতে পারত না। মেয়েদেরকে ছোট করার বোধহয় এটাই শাস্তি, হয়তো ভগবানের বিচার। আমি সেই মেয়েটাকে আলমারির বাইরে নিয়ে আসি আর তাকে আমার সাথে রাখতে শুরু করি। সে এখন আমার সাথেই থাকে। তাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। ছেলের খবর শুনে মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন সারাক্ষণ বিছানায় পড়ে থাকেন। আপনাদের সবাইকে অনুরোধ করব যে মেয়েদেরকে অশ্রদ্ধা করবেন না। সবসময় মনে রাখবেন যে একজন নারী আপনাকে জন্ম দিয়েছেন। মেয়েরাই আপনাদের জন্ম দেন। স্ত্রী হিসেবে আপনার পাশেও থাকে আর মেয়ে হিসেবে আপনার সেবাও করে। আজকালকার মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। যারা মেয়েদেরকে জন্মের আগেই মেরে ফেলার কথা ভাবেন তাদেরকে বলব যে মেয়েরা হল রত্ন। তারা হচ্ছে ঘরের লক্ষ্মী। তাদের সাথে অন্যায় করলে ভগবান আপনাদের ক্ষমা করবেন না। ধন্যবাদ বন্ধুরা আজকের গল্পটি পরিপূর্ণ শোনার জন্য।